সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনস এর নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর বাংলা জ্ঞানচক্ষু গল্প নিয়ে। তো দশম শ্রেণীর বাংলাতে তোমাদের যে একটি অধ্যায় রয়েছে জ্ঞানচক্ষু, পাঠ্য বিষয় রয়েছে এই জ্ঞানচক্ষু, যার লেখিকা হলেন আশাপূর্ণা দেবী। তো এই জ্ঞানচক্ষু গল্প থেকে একটি বিশেষ প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব আজকে। প্রশ্নটা কি দেখো, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা। নামকরণের সার্থকতা সম্পর্কে আমরা জানবো জ্ঞানচক্ষু গল্পে। জ্ঞানচক্ষু কথাটির অর্থ কি সেটাতে আসার আগে আমরা একটু বলি, আশাপূর্ণা দেবী ছিলেন কিন্তু একজন একাধারে যেমন সাহিত্যিক, অন্যদিকে তিনি ছিলেন কিন্তু নারীদের প্রতিবাদের প্রধান লেখিকা, বা বলা যায় ওনার জন্ম 1909 সালে হওয়ার পর তিনি কোনোদিনই কিন্তু স্কুল কলেজে পড়ার সুযোগ পাননি। তবে বাড়িতে কিন্তু সাহিত্যের পরিবেশ থাকায় তিনি কিন্তু বরাবরই সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন এবং মাত্র 13 বছর বয়স থেকে কিন্তু তিনি লেখালেখি শুরু করেন। যেহেতু তিনি কোনোদিন স্কুল কলেজে পড়তে পারেননি, তাই তিনি নারীদের, তথাকথিত সেই সময়ের নারীদের মনের যে মানসিক অবস্থা, বা নারীরা যে বাড়ির গণ্ডি পেরিয়ে বাইরে যেতে পারছে না, তাদের যে গ্লানি, তাদের যন্ত্রণা, কষ্ট, দুঃখ, বা তাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর প্রতিবাদের ভাষা হিসেবে কলমকে বেছে নেন এবং সাহিত্যে কিন্তু সেগুলোকেই তিনি প্রস্ফুটিত করেন। তো আশাবাদী একজন নারী বা প্রতিবাদী নারী হিসেবে কিন্তু আশাপূর্ণা দেবী তার সাহিত্যে বারবার নারীদের কথা তুলে ধরে। তবে আমাদের গল্প, প্রধান যে গল্পটা রয়েছে এখানে, এই জ্ঞানচক্ষু, এখানে কিন্তু প্রধান চরিত্র একটি ছেলে। প্রধান চরিত্রটা হলো তপন। তার আগে বলে রাখি, এই জ্ঞানচক্ষু গল্পটা নেওয়া হয়েছে আশাপূর্ণা দেবীর ছোটদের সংকলন কুমকুম নামক গল্প থেকে। কুমকুম নামক মূল গ্রন্থ থেকে কিন্তু জ্ঞানচক্ষু গল্পটাকে নেওয়া হয়েছে, যার প্রধান চরিত্র হলো তপন। এছাড়া পাশাপাশি চরিত্র রয়েছে ছোট মাসি, ছোট মেশো, আর নতুন মেশো আমরা বলতে পারি। আচ্ছা, আরেকবার আমি লিখে দিই ভালো করে। প্রধান চরিত্রগুলো কে কে দেখো, তপন। আচ্ছা, আমি এই ক্যারেক্টারগুলোতে ঢোকার আগে এটা আগে একটু তোমাদেরকে জানিয়ে রাখি, গল্পের নামকরণ কিন্তু খুবই ব্যঞ্জনাধর্মী। অর্থাৎ কি বলা হচ্ছে দেখো, সাহিত্যের শিরোনামের প্রতি শিল্পীর বিশেষ কিন্তু দায়বদ্ধতা থাকে। অর্থাৎ শিরোনাম যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে কিন্তু গল্প বোঝা যাবে না। অর্থাৎ গল্পটার মূল বিষয়বস্তু বা ভাববস্তুই প্রস্ফুটিত হয় গল্পের শিরোনামের মাধ্যমে। তাহলে গল্পতে কি বলতে চাওয়া হচ্ছে সেটা কিন্তু প্রস্ফুটিতই হবে তার নামকরণের মাধ্যমে। লেখিকার এই নামকরণটা কিন্তু খুবই ব্যঞ্জনাধর্মী নামকরণ, এবং তিনি এই জ্ঞানচক্ষুটাকে গল্পে দুবার উন্মোচন করেছেন। একবার তিনি প্রকৃতভাবে উন্মোচন করেছেন, এছাড়াও তিনি আরেকবার কিন্তু প্রাথমিকভাবে জ্ঞানচক্ষুর উন্মোচন করেছেন। কি বললাম? প্রাথমিক জ্ঞানচক্ষুর উন্মোচন হয়েছে একবার, আর প্রকৃতভাবে জ্ঞানচক্ষুর উন্মোচন হয়েছে আরেকবার।
ঠিক আছে, প্রকৃতভাবে জ্ঞানচক্ষুর উন্মোচন হয়েছে আরেকবার। তাহলে প্রাথমিকভাবে একবার জ্ঞানচক্ষুর উন্মোচন হয়েছে, প্রকৃতভাবে জ্ঞানচক্ষুর উন্মোচন হয়েছে। ধীরে ধীরে আমরা সবটাই জানবো। আগে প্রধান চরিত্র কে আছে? তপন। এছাড়া আর কে কে আছে? ছোট মাসি, তপনের ছোট মাসি রয়েছে, নতুন মেশো, আচ্ছা এছাড়া দেখো তপনের ছোট মাসি আর নতুন মেশো ছাড়াও কিন্তু তপনের মেজো কাকু রয়েছে, যেটা আরেকটা চরিত্র, মেজো কাকু। এছাড়া রয়েছে তপনের বাবা আর মা। যদিও মেজো কাকু আর বাবা মা সেরকম গল্পে বিশেষভাবে আলোচিত না হলেও তপনের মাসি, মেশো আর তপনের ক্যারেক্টারটা খুব ভালো করে আলোচনা করা হয়েছে। তপনের ক্যারেক্টারটা কিরকম? তপনের ক্যারেক্টারটা হলো, তপন খুব সাদাসিধে আশাবাদী একটা ছেলে এবং শিশু সুলভ তার মন তো রয়েছে। ছোট মাসি সে 8 বছরের বড় তার থেকে, এবং মাতৃত্ব এবং স্নেহ মায়া মমতা সবই আছে তপনের প্রতি। তপনের নতুন মেশো একজন প্রফেসর কাম লেখক, তাই কিন্তু প্রচন্ড অহংকারী একজন মানুষ। তপনের মেজো কাকু কেমন? তপনের মেজো কাকু হলো নিজের ব্যর্থতাতে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়া একটা মানুষ, কিন্তু লোকের ঠাট্টা তামাশা করতে ব্যস্ত। তপনের বাবা যে তপনের প্রতিভা সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না, আর তপনের মা যা তপনের জ্ঞান সম্পর্কে বা তপনের প্রতিভা জেনে খুবই আপ্লুত হয়েছে। তো এইগুলো হলো তপনের প্রধান এই গল্পটার প্রধান চরিত্র। নামকরণের সার্থকতায় আমি এটাই বলতে পারি, লেখিকা কিন্তু প্রত্যেকটা চরিত্রকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবারে আসি আমি নামকরণে আসি। দেখো নামকরণ এমন হওয়া উচিত যাতে নামটা দেখেই কিন্তু বোঝা যায় গল্পতে কি বলতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে লেখিকা কিন্তু গল্পের নামকরণ অত্যন্ত ব্যঞ্জনাধর্মী করেছেন। নাম দেখে বোঝা যাচ্ছে এখানে জ্ঞান চক্ষু, অর্থাৎ কোন জ্ঞানের কথা বলা হয়েছে। গল্পটা পড়লেই আমরা বুঝতে পারি যে লেখিকা কিন্তু এখানে ওই চোখ দিয়ে দেখার জ্ঞান নয়, প্রকৃত জ্ঞানের কথা বলেছেন। ঠিক আছে, লেখিকা এখানে কিন্তু প্রকৃত জ্ঞান যেটা, সেটার কথাই তিনি কিন্তু বারবার বলতে চেয়েছেন। অর্থাৎ লেখিকা এখানে কি বুঝিয়েছেন? লেখিকা এখানে বলেছেন চোখ থাকলেই কিন্তু দেখা যায় না, জ্ঞান থাকতে হবে সবকিছু বোঝার জন্য। তাহলে জ্ঞান চক্ষু গল্পটা কিন্তু তিনি যথাযথভাবে নামকরণ করেছেন, সেটাই আমি তোমাদেরকে বলবো। এই নামকরণটা কিন্তু অত্যন্ত ব্যঞ্জনাধর্মী, যেটা আমি আগেও বললাম। এখানে কিন্তু প্রাথমিকভাবে একবার জ্ঞানচক্ষুর উন্মোচন ঘটেছে। কিভাবে না, গল্পে লেখিকা বলেছেন যে তপন একজন অত্যন্ত সাধাসিধে কৌতূহলী মনের ছেলে। তার ছোট মাসির বিয়ে উপলক্ষে সে মামা বাড়িতে যায়, অর্থাৎ তার ছোট মাসির বিয়ে উপলক্ষে সে মামা বাড়িতে কিন্তু যায়, এবং সেখানে গিয়ে সে জানতে পারে তার ছোট মাসির বিয়ে হয়েছে একজন লেখকের সাথে, অধ্যাপক তথা লেখকের সঙ্গে। লেখকের সান্নিধ্যে এসে সে বুঝতে পারে লেখকরা অন্য কোনো গ্রহের বা অন্য কোনো জগতের মানুষ নয়, একজন রক্ত মাংসে গড়া সাধারণ জীবনযাপন করা মানুষ তার মতোই। এবং সেখানে বুঝতে পারে যে যখন সে দেখে তার মেসোমশাই অন্যদের মতোই ঘুম থেকে উঠছেন, স্নান করছেন, খাওয়া দাওয়া করছেন, খবরের পেপার পড়ছেন, তখন প্রথম তপনের জ্ঞানচক্ষুর উন্মোচন ঘটে প্রাথমিকভাবে। এখানে কিন্তু তার প্রথম ভুল ধারণা ভাঙে যে লেখকরা অন্য কোনো গ্রহের মানুষ নয়, তার মতোই সাধারণ মানুষ। এখানে কিন্তু প্রাথমিকভাবে তপনের জ্ঞানচক্ষুর উন্মোচন ঘটে এবং সে বুঝতে পারে যে মেসোমশাই যদি লেখক হতে পারেন
তাহলে সে কেন লেখক হতে পারবে না? লেখকের সান্নিধ্যে এসে তার লেখক হওয়ার যে সুপ্ত বাসনা ছিল সেটা আরো দৃঢ় হয়ে ওঠে এবং সে ঠিক করে সেও কিন্তু লিখবে, নিজেই লিখবে এবং লেখক হবে। খুব বেশি দেরি না করে সে কি করে, সে মামা বাড়িতেই ছাদে গিয়ে সিঁড়িতে বসে একটা গল্প রচনা করে। যেটা নিয়ে সে গল্পটা লেখে সেটা খুবই বাস্তব কিছু নিয়েই লেখে। সেটা ছিল তার স্কুলে যাওয়ার প্রথম দিনের যে অভিজ্ঞতা, সেই বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে সে একটা গল্প লিখে ফেলে এবং গল্পটা সে তার মাসিকে নিয়ে গিয়ে দেখায়। মাসি তার যে হাজবেন্ড অর্থাৎ নতুন মেশোর কাজে অত্যন্ত গর্বিত এবং তিনি জানতেন যে তার হাজবেন্ড কোনো না কোনো পত্রিকায় তপনের লেখা গল্পটা প্রকাশিত করবেন। তাই তিনি বারবার করে অনুরোধ করেন এবং বলেন অবশ্যই যেন লেখাটা পত্রিকায় প্রকাশিত হয়। গল্পটা পড়ে মেসোমশাই বলেন একটু কারেকশন করে দিলেই গল্পটা প্রকাশিত হবে। তপনের মনে আনন্দের বাঁধ ভেঙে যায়। তপন খুবই আনন্দিত হয় এবং সেই আশাতে দিন গুনতে থাকে কবে তার লেখা পত্রিকায় প্রকাশিত হবে। এবং এখানে দেখা যাচ্ছে একদিন মেসোমশাই তার গল্পটা সন্ধ্যাতারা নামক একটি পত্রিকাতে প্রকাশিত করে নিয়ে এসেছেন। তপন বুঝতে পারে তার লেখাটা ছাপা হয়েছে সন্ধ্যাতারা পত্রিকায়। তপন বইটি হাতে নিয়ে দেখে এবং বুঝতে পারে যে গল্পটা কিন্তু তার লেখা গল্প না। গল্পের নাম প্রথম দিন এবং লেখক হিসেবে শ্রী তপন কুমার রায় অর্থাৎ তার নাম থাকলেও গল্পের লেখা প্রতিটা লাইন তার নয়, অর্থাৎ কারেকশনের নাম করে পুরোটাই বদলে দেওয়া একটা গল্প। তপন প্রচন্ড মর্মাহত হয়, দুঃখ বেদনা কষ্টে সে ছাতে চলে যায়, কান্নাকাটি করে এবং সেই তখনই সে দৃঢ় সংকল্প নেয় যে সে আর কোনো দিন কাউকে দিয়ে গল্প ছাপাতে দেবে না। লজ্জায় অপমানের দুঃখে তপন যেন মাটিতে মিশে যায় আর গভীরভাবে সে সেদিন সংকল্প করে যে এরপর থেকে যেদিনই সে গল্প লিখবে সে নিজে গিয়ে পত্রিকাতে প্রকাশিত করতে দিয়ে আসবে ছাপাখানায়। তাতে লেখাটা ছাপানো হোক বা না হোক তাতে তার কোনো দুঃখ থাকবে না, অন্তত সে জানবে তার নিজের লেখা সে নিজেই ছাপাতে দিয়ে এসেছে। এই যে এখানে তপনের প্রকৃত জ্ঞানের যে উন্মেষ ঘটে সেটাই কিন্তু লেখিকা তার ব্যঞ্জনাধর্মী জ্ঞানচক্ষু নাম দিয়েই বুঝিয়েছেন। অর্থাৎ এই জ্ঞানচক্ষুর প্রকৃত অর্থ হলো বোধোদয় বা প্রকৃত জ্ঞানের উন্মেষ। প্রকৃত জ্ঞানের উন্মেষ বা উন্মোচনও আমরা বলতে পারি। কি হচ্ছে এখানে না, লেখিকা যেটা বোঝাতে চেয়েছেন তপন যে দুঃখ কষ্ট যন্ত্রণায় যে সংকল্পটা নিল সেটার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছে তার প্রকৃত জ্ঞানের একটা উন্মোচন ঘটলো, যে সে নিজেই নিজের লেখা গিয়ে কিন্তু ছাপাতে দিয়ে আসবে। অন্য কাউকে দিয়ে ছাপাতে দিলে আবার কারেকশনের নামে সবকিছুই যদি বদলে যায় তাহলে তো তার লেখক হওয়াটা যথাযথভাবে হয়ে উঠল না। তাহলে এই যে লেখিকার ব্যঞ্জনাধর্মী একটা শব্দ জ্ঞানচক্ষু, এখানে কিন্তু অর্থাৎ এই গল্পের নামকরণ হিসেবে যথাযথ মর্যাদা পেয়েছে। অর্থাৎ লেখিকা যেটা বোঝাতে চেয়েছিলেন গল্প শেষে সেটা কিন্তু সঠিক স্থান বা সঠিক জায়গা পেয়েছে। তাহলে লেখিকার অর্থাৎ আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু নামকরণটি আমরা বলতেই পারি
যথাযথভাবে সার্থক। তপনের সঠিক বা প্রকৃত জ্ঞানের যে উন্মোচন সেটা কিন্তু গল্পের শেষে ঘটেছে। তাহলে গল্পের শেষে এটাই বলা যায়, লেখিকার জ্ঞানচক্ষু নামকরণটি সার্থকতা পেয়েছে। তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা। আলোচ্য পড়ানোটা তোমাদের কেমন লাগলো, অর্থাৎ এই যেটা তোমরা বুঝলে আলোচনাটা, সেটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এই অধ্যায় থেকে বা এই জ্ঞানচক্ষু গল্প থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, আমি তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসব। তাহলে আজকের এই আলোচনাটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা আলোচনার সাথে, নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।